আরেকটা পোলার মানে আরেকটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে ডাইপোল কখন তৈরি হয়? যখন একটা বন্ডে আমাদের একটা হচ্ছে ইলেকট্রোপজিটিভ অ্যাটম থাকে, একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকে। এই ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটা ইলেকট্রনটা সবসময় তার নিজের দিকে যেহেতু টেনে নেয়, সুতরাং দুইটা পোল তৈরি হয়। তাই তো এখন দুইটা পোলের মধ্যে তাহলে এক জায়গায় ইলেকট্রোপজিটিভিটি থাকে আর এক জায়গায় থাকে ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে এই যে হাইড্রোজেন মলিকিউলের সাথে এই ইলেকট্রোনেগেটিভ বিভিন্ন অ্যাটম যেমন হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন বা ফ্লোরিন, এই অ্যাটমগুলো যেই বন্ড তৈরি করে সেটাকে আমরা তাহলে কি বলছি? হাইড্রোজেন বন্ডিং বলছি। এটাকে সাধারণত হচ্ছে ডটেড লাইনের মাধ্যমে বোঝানো হয়। এখন এই হাইড্রোজেন বন্ডিংটা আবার দুই রকম। হাইড্রোজেন বন্ডিংটা একটা আমরা বলি ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং, আর একটা বলি আমরা ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। এখন এই হাইড্রোজেন বন্ডিং এর উপর ডিপেন্ড করে কিন্তু অ্যাকোয়াস সলিবিলিটিটা, তাই তো? হাইড্রোজেন বন্ডিং যত বেশি হবে সেই মলিকিউল কিন্তু ওয়াটারে তত বেশি ডিসলভ হবে। এটা তো আমরা সবাই জানি, তাই না? তো কোনো ড্রাগকে আমরা যদি অ্যাকোয়াস সলিবিলিটি বাড়াইতে চাই তখন কি করতে পারি? আমরা কিন্তু তার হাইড্রোজেন বন্ডিং বাড়িয়ে দিতে পারি, তাই না? তো ইন্টারমলিকুলার এবং ইন্ট্রামলিকুলার দুই টাইপ অফ বন্ডিং আমরা কিন্তু দেখলাম। ইন্টারমলিকুলার বন্ডিং বলতে আমরা কি বোঝাচ্ছি? যখন এই হাইড্রোজেন বন্ডিংটা দুইটা অথবা তার থেকে বেশি ধরনের দুইটা বা তার থেকে বেশি মলিকিউলের মধ্যে কোনো বন্ডিং, যদি কোনো হাইড্রোজেন বন্ডিং হয়, যেমন এই পাশের ছবিটা থেকে একটু তাকাও, এখানে দুইটা ওয়াটার মলিকিউলের মধ্যে দুইটাই কিন্তু এখানে সেম মলিকিউল, তাই না? আবার দুইটা ডিফারেন্ট মলিকিউলে কিন্তু এই ক্ষেত্রে হতে পারে। যে এই নিচে দেখো, একটা হচ্ছে কি আরো অ্যাসিড, এরকম কিছু, যাই হোক। তো এই ক্ষেত্রে দেখো আমাদের হাইড্রোজেনের সাথে ফ্লোরিনের কিন্তু হাইড্রোজেন বন্ডিং হবে, এখানে দুইটা আলাদা মলিকিউল। আবার সেম ভাবে দুইটা পানির মলিকিউলের মধ্যেও কিন্তু হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। দ্যাট মিন্স দুইটা সেম বা দুইটা ডিফারেন্ট মলিকিউলের মধ্যে যখন হাইড্রোজেন বন্ডিং হয় তখন আমরা সেটাকে বলি ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। এখন এই ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং যদি কোনো মলিকিউলের মধ্যে ওয়েটটাও বেড়ে যায়, যার কারণে তাকে বয়েল করার জন্য আমাদের মোর এনার্জি প্রয়োজন হচ্ছে, তাই তো? এই কারণে এটার বয়েলিং পয়েন্টটা বেশি হচ্ছে। আর ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ডিংটা কি? যখন সেম মলিকিউলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং তৈরি হবে তখন আমরা সেটাকে বলবো ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন bonding. This type of bonding is called chelation and is a common in organic compound. যেমন এই পাশের ইয়েতে দেখো, এখানে হচ্ছে পাশের ছবিটাতে দেখো, একটা হচ্ছে কি অর্থোনাইট্রোফেনল আর স্যালিসাইলিক অ্যাসিড, দুইটা মলিকিউলের মধ্যেই নিজেরা নিজেদের মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ডিং করছে, তাই না? তো এই মলিকিউল গুলার ক্ষেত্রে আবার কি হয়? এদের এই বন্ডিং এর কারণে বয়েলিং পয়েন্টটা কিন্তু আর কমে যায়। ঠিক আছে, জিনিস তোমরা পড়ছো এর আগে। আমরা এখন এই সাম কেমিস্ট্রি আবার ফেরত আসি, যে তাহলে হাইড্রোজেন বন্ডিং এর ইফেক্টটা
সেই ক্ষেত্রে সে আমাদের যে ন্যাচারাল সেল মেমব্রেন আছে সেটাকে ক্রস করতে পারে না ইউজুয়ালি। সো একটা ড্রাগ কমপ্লেক্স অবস্থায় আছে নাকি ফ্রি অবস্থায় আছে এটার উপর কিন্তু তাহলে ড্রাগের অ্যাক্টিভিটিটা ডিপেন্ড করবে, তার অ্যাবজর্পশনটা ডিপেন্ড করবে, তাই তো? সো দ্য রেট অফ অ্যাবজর্পশন ইজ প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ ফ্রি ড্রাগ মলিকিউল। এই যে কথাটা আমরা বললাম যে ফ্রি ড্রাগ মলিকিউল যত বেশি হবে তার অ্যাবজর্পশন রেটটাও কিন্তু তত বেশি হবে। কোনোভাবে কোনো ড্রাগ মলিকিউল যদি কমপ্লেক্সিং এজেন্টের সাথে কোনো কমপ্লেক্স ফর্মেশন করে সেই ক্ষেত্রে তার অ্যাবজর্পশন রেটটা কমে যেতে পারে। আবার সেম ভাবে এই অ্যাবজর্পশন ছাড়াও আমাদের আরো কতগুলা অ্যাবজর্পশন বা বায়ো এইগুলা কিন্তু বাড়িয়েও দিতে পারে। ঠিক আছে? সো এই কমপ্লেক্সেশনটা আমাদের ড্রাগের বায়োলজিক্যাল অ্যাক্টিভিটির উপর একটা ইফেক্ট আছে। এখন ফ্রি মলিকিউল যদি হচ্ছে আমাদের অ্যাবজর্পশন রেটটাকে বাড়িয়ে দিবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে বায়োঅ্যাভেলেবিলিটি বা অ্যাবজর্পশন রেট অথবা আমাদের যে সলিউবিলিটি এবং ডিসলিউশন রেট এই সব কিছু আবার উদাহরণ দিয়ে সেটা দেখবো। ঠিক আছে? আচ্ছা, তো সলিউবিলিটি এবং ডিসলিউশন রেটটা কিভাবে চেঞ্জ হতে পারে? যেমন হচ্ছে সাইক্লোডেক্সট্রিন। সাইক্লোডেক্সট্রিন হচ্ছে আমাদের বডিতে যাওয়ার পরে একটা ইনক্লুশন কমপ্লেক্স তৈরি করে। ঠিক আছে? যেটা আবার কি করে হাইড্রোফোবিক ড্রাগ রিজিয়নকে এনক্যাপসুলেট করে। যার কারণে ওই হাইড্রোফোবিক ড্রাগ রিজিয়ন যেহেতু এনক্যাপসুলেশন হচ্ছে তাহলে তাদের সলিবিলিটি কিন্তু বেড়ে যায় এবং তাদের বায়োঅ্যাভেলেবিলিটি কিন্তু বেড়ে যাচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে আমাদের অ্যাবজর্পশনটাকে এটা ডিক্রিজ করে দিতে পারে। যেমন তোমরা সবাই একটা কমন এক্সাম্পল জানো, সেটা হচ্ছে টেট্রাসাইক্লিন যদি একসাথে মিল্ক বা মিল্ক প্রোডাক্টের সাথে মানে ইনটেক করা হয় বা অ্যান্টাসিডের সাথে ইনটেক করা হয় তখন কিন্তু তার বায়োঅ্যাভেলেবিলিটি কমে যায়, তাই না? কারণ কি ওই টেট্রাসাইক্লিন এবং মিল্ক প্রোডাক্ট বা অ্যান্টাসিড এরা কি করে, এরা হচ্ছে কমপ্লেক্স ফর্মেশন করে, যার কারণে সেটা আবার আমাদের লিপিড যেই মেমব্রেন সেটাকে ক্রস করতে পারে না, যার কারণে ওই ড্রাগের যে ডিফিউশনটা যেহেতু কম হচ্ছে এবং ড্রাগের কনসেন্ট্রেশনটাও কিন্তু কমে যায় আমাদের ব্লাড স্ট্রিমে। তো আমরা বলতে পারি যে এই কমপ্লেক্সেশনটা আসলে কিছু ক্ষেত্রে আমাদের ড্রাগের অ্যাবজর্পশনটাকে বাড়িয়েও দিতে পারে, আবার কিছু ক্ষেত্রে আমাদের ড্রাগের অ্যাবজর্পশনটাকে কমিয়েও দিতে পারে। কিন্তু ন্যাচারাল সিস্টেম হচ্ছে কি যখন আমাদের ফ্রি ড্রাগের পরিমাণটা বেশি থাকবে সাধারণত আমাদের অ্যাবজর্পশন রেটটাও বেড়ে যাবে। ঠিক আছে? তাছাড়া কমপ্লেক্সেশনের মাধ্যমে কিন্তু আমাদের যে কোনো ড্রাগ স্ট্যাবিলিটিও অর্জন করতে পারে। যেমন একটা ফ্রি ড্রাগ যদি থাকে বা লেবেল বা কোনো ধরো ছোট কোনো মলিকিউল, সেই মলিকিউলটা খুব সহজে ডিগ্রেডেশন হয়ে যেতে পারে, হাইড্রোলাইসিস হতে পারে, অক্সিডেশন হতে পারে। কিন্তু তারা যদি কমপ্লেক্স ফর্মেশন করে, সেই কমপ্লেক্স ফর্মেশন হলে কিন্তু তার হাইড্রোলাইসিস বা অক্সিডেশন হওয়াটা অত ইজি হবে না, যার কারণে কি হয় তাদের কিন্তু শেলফ লাইফ অনেক বেড়ে যায়। দ্যাট মিন্স কি তাদের স্টেবিলিটিটা বেড়ে গেল। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা দেখবো তাহলে চিলেশন কি। চিলেশন কি? এই চিলেটিং এজেন্ট গুলো হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড দ্যাট আর ক্যাপাবল অফ লিঙ্কিং টু মেটাল আয়ন টু ফর্ম লেস টক্সিক স্পিসিস। মানে এরা সাধারণত মেটাল আয়নের সাথে কমপ্লেক্স ফর্মেশন করে, যেটা খুব সহজে আমাদের বডি থেকে বা আমাদের ইন্ট্রাসেলুলার এবং এক্সট্রাসেলুলার স্পেসেস থেকে খুব সহজেই এক্সক্রিয়েশন হয়ে যায়। ধরো এই চিলেশনটা আমরা সব থেকে বেশি ব্যবহার করি যখন আমাদের বডিতে মেটাল পয়জনিং টক্সিসিটি হয়। ঠিক আছে? বিভিন্ন হেভি মেটালের টক্সিসিটি হতে পারে, যেমন আর্সেনিক, কপার, বিসমাথ, বিভিন্ন টাইপের মেটাল টক্সিসিটি হতে পারে না আমাদের বডিতে। যেমন এখানে যে দুটো উদাহরণ আছে, ডাইমার ক্যাপ্রল, বিএএল বলা হয়, ব্রিটিশ অ্যান্টিলিউএসটি। তো এই ড্রাগটাও কিন্তু একটা চিলেটিং এজেন্ট হিসেবে কাজ করে আর্সেনিকের জন্য। দেখো এটা হচ্ছে আমাদের ডাইমার ক্যাপ্রলের উদাহরণ স্ট্রাকচার। তো এর সাথে যখন আর্সেনিক যায় তখন কি হয়, এই দেখো এরা কিন্তু একটা কোঅর্ডিনেশন কমপ্লেক্স
সেই এনজাইম কিন্তু মেটালের উপর ডিপেন্ডেন্ট। বুঝতে পারছো? এদের যেই ভাইরাল ব্যাকটেরিয়া বা ফানজাই, এদের যেই এনজাইমকে ইনহিবিট করে সেই এনজাইমগুলো হচ্ছে কি মেটাল ডিপেন্ডেন্ট। তো ওই এনজাইমের ওই বা চিলেশন ফরমেশন করে, যার কারণে ওই ব্যাকটেরিয়ার ওই এনজাইমটাকে ব্যবহার করতে পারে না, যার কারণে কি হয় ব্যাকটেরিয়াটা কিন্তু মারা যায়। এই জন্য আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিফাঙ্গাল ইফেক্ট পাচ্ছি। তারপর কি আনডিজায়ারেবল সাইড এফেক্ট কজ বাই ড্রাগ হুইচ ডিলেট উইথ মেটাল, যেটা আমরা দেখলামই। তারপর হচ্ছে এই যে হাইড্রোলাজিন, এটা হচ্ছে কি একটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। এই ড্রাগের একটা সাইড ইফেক্ট আছে, সেটা কি, সেটা হচ্ছে যদি বেশি দিন ধরে ব্যবহার করা হয়, এটা হচ্ছে আমাদের বডিতে অ্যানিমিয়া তৈরি করতে পারে। বুঝতে পারছো? অ্যানিমিয়া কিভাবে তৈরি করে, ওই যে আমাদের ব্লাডে কি আছে, হিমোগ্লোবিন আছে, আর হিমোগ্লোবিনে কি আছে, আয়রন আছে। তো এই হাইড্রোলাজিন আয়রনের সাথে চিলেশন ফরমেশন করে, যার কারণে কি হয় আমাদের ওই আয়রন গুলা কিন্তু আর ব্যবহার করা যায় না। দ্যাটস ওয়াই আমাদের অ্যানিমিয়া তৈরি হতে পারে। ঠিক আছে? সো এই চিলেশন কি আমাদের সাইড ইফেক্টও ঘটাতে পারে, আবার আমাদের ফার্মাকোলজিক্যাল অ্যাকশনও দিতে পারে। এখন এটা ডিপেন্ড করবে যে আমরা আসলে কোন কাজে এটাকে ব্যবহার করব, তাই তো? সো এরকম এই যে এখানে আরো কিছু উদাহরণ আছে, ক্যালসিয়াম উইথ ইজিটিএ ফর্ম কমপ্লেক্স which is increased permeability of the membrane। তারপর যে ডাইমার ক্যাপ্রোল, এটার মধ্যে কি একটা থায়াল গ্রুপ থাকে, আমরা একটু আগে দেখলাম যে এসএইচ গ্রুপ আছে। যে থায়াল গ্রুপ এবং অ্যালকোহল গ্রুপ থাকার কারণে এটা গোল্ড, আর্সেনিক, বিসমাথ, এন্টিমনি, মার্কারি এই সমস্ত পয়জনিং এর জন্য এই ডাইমার ক্যাপ্রোলটা কিন্তু একটা অ্যান্টিডোট বা প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে? সো কমপ্লেক্সেশন বা চিলেশন এটাও তাহলে আমাদের মেডিসিনাল কেমিস্ট্রিতে খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে যখন আমরা ড্রাগ ডিজাইনিং করব। তাই তো? আমরা কি সবাই বুঝছি? জি ম্যাম। সহজ না কঠিন লাগতেছে বলো তো? কঠিন লাগতেছে, এটা বলতে হবে তো। ভয় পাওয়ার কিছু নাই, বলতে হবে তো সহজ না কঠিন, নাকি কেউ শুনতেছেই না, আমি তো এটাও বুঝতে পারছি না যে আসলে কেউ কেউ ক্লাস করছে কি করছে না। ম্যাম এটা তো ইন্ট্রোডাকশন না, এরপরে ধরো ডিপ পড়াশোনা হবে, তো এটা এত কঠিন ভাবে নেওয়া যাবে না। গুড, খুবই অপটিমিস্টিক কথা। এটা আসলেই সহজ জিনিস, এটা এত কঠিন জিনিস না। এই যে এখন তোমাদের এখন মানে তোমাদের যে বেসিক নলেজ গুলা দেওয়া হচ্ছে এই চ্যাপ্টারে, এই বেসিক নলেজটা আমরা পরবর্তীতে কাজে লাগাবো। আর পরের চ্যাপ্টার গুলো সহজ, এত ভয় পাওয়ার কিছু নাই কৌশিক। তো সবগুলা চ্যাপ্টারই সহজ। আর তোমরা দেখো জিনিসগুলো আগে হয়তো পড়ছো, সারফেস টেনশন কি এটা তোমরা আগে পড়ছো, সারফেস টেনশন এখানে আমরা পড়বো। তারপর চিলেশন, এটাও তো তোমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রিতে পড়া উচিত। ইনঅর্গানিক কেমিস্ট্রিতে কিন্তু এটা থাকে। তো এটাও তোমাদের জানা উচিত। এই যে আয়নাইজেশন অফ ড্রাগ, এটাও তোমরা এর আগে অর্গানিক কেমিস্ট্রিতে পড়ছো। আমি তোমাদেরকে বারবার অর্গানিক কেমিস্ট্রি পড়ার সময় বলতাম যে এখানে এটা খুবই ইম্পর্টেন্ট, মেডিসিনাল কেমিস্ট্রিতে যখন আমরা পড়বো তখন কিন্তু একটার সাথে আরেকটা আমাদের রিলেট করতে খুব কাজে লাগবে। বুঝতে পারছো? এখন আরো অনেক কিছু তোমরা রিলেট করতে পারবে অর্গানিক কেমিস্ট্রির সাথে। তো এরপরের যে টপিক সেটা হচ্ছে কি আয়োনাইজেশন অফ ড্রাগ। এই আয়োনাইজেশনের উপর ডিপেন্ড করতেছে একটা ড্রাগ কতটুকু অ্যাবজর্পশন হবে অথবা অ্যাবজর্পশন হবে না। ঠিক আছে? একটা ড্রাগ এটা আসলে কি বলতো, এটা একটা কেমিক্যাল না। তো এটা হয় একটা অ্যাসিড হবে, না হয় একটা বেস হবে, তাই না? এখন যেটা উইক অ্যাসিড হতে পারে অথবা উইক বেস হতে হবে, হতে পারে। কারণ কোন তুমি যখন এটা ইনজেস্ট করবা তখনই কিন্তু তোমার একটা বডিতে সাইড ইফেক্ট শুরু হয়ে যাবে, তাই না? তো আমাদের যে ড্রাগ গুলো আমরা ব্যবহার করি, সেই ড্রাগ গুলা ম্যাক্সিমামই কি হয় উইক অ্যাসিড অথবা উইক বেস। এখন তুমি আমাদের বডির কথা চিন্তা করো তো, আমাদের বডিতে একদম মানে আহ, আমরা যখন ড্রাগটা ইনটেক করি, এটা এসোফেগাসে কোথায় আছে, আমাদের স্টোমাক যাচ্ছে, স্টোমাক থেকে এটা আমাদের স্মল ইন্টেস্টাইন, পরে হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে যাচ্ছে। এখন এই পুরা আমাদের যে জিআই ট্র্যাক্ট, এই জিআই ট্র্যাক্টের অ্যাসিডিটি বা অ্যালকালিটি এক এক জায়গায় এক এক রকম না। আমাদের স্টোমাকটা কি হাইলি অ্যাসিডিক, তাই না? পিএইচ মাত্র 1 থেকে 2। আবার আমাদের ইন্টেস্টাইনে যাও,
প্রোটনেশন অথবা ডিপ্রোটনেশন, তাই না? রেজাল্টিং